ভালো আছি। অ্যাকচুয়ালি ফ্রি একটা বেসিক ক্লাস নেওয়ার সময় আহ, একটা মেন্টালিটি লাগে যে একটা আওয়ার টাইম আমি কারোর জন্য স্পেন্ড করব। তো এটার জন্য আবার কি একটা মনের একটা শক্তি লাগে, পেছন থেকে একটা শক্তি লাগে যে যাদের জন্য উপকার করার চেষ্টা করতেছি তারা আমার কোনো ক্ষতি করছে কি না, অথবা যাদের জন্য আমি কাজ করছি তারা আমাকে আসলে ভালোবাসে কি না। তো যখন একটা ফ্রি কারোর জন্য কোনো কিছু করা হয় সেটার উদ্দেশ্য থাকে সৎ উদ্দেশ্য। আর ওই ব্যাকএন্ড থেকে যদি আবার টান আসে তখন আর ওই কাজটা করতে ভালো লাগে না। তো আজকের ক্লাসটা ঠিক আমার একটু ওইরকম হয়ে গেছে। মানে মনে হচ্ছে যে না, ক্লাসটাকে না করে দিই, কারণ একটা ঘন্টা পারলে তো আমি রেস্ট করতে পারি, তাই না? রেস্ট করতে পারি, একটা বই পড়তে পারি, অথবা একটা কন্টেন্ট দেখতে পারি, বা আমি স্টাডিও করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। তো এই সময়টা একটা টাইম, ফ্যামিলি টাইম। এই সময়টাতে বাচ্চা কাচ্চা দিয়ে খেলার টাইম। তো এই সময়টাতে আমি টাইমটা স্পেন্ড করতেছি আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের জন্য, যারা অ্যাকচুয়ালি লার্নিং করতে আগ্রহী, কিন্তু বলছে যে আমার একটু পারিবারিক প্রবলেম হচ্ছে বা অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, ফ্রি হলে বেটার হতো। তো তাদেরকে আমি একটা প্রাথমিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আমার পক্ষে তো আর পসিবল না অনেক কিছু করা অনেকের জন্য, আমি তো ছোটো মানুষ, গরিব মানুষ। তো যতটুকু সম্ভব ততটুকু করা। তো গত ক্লাসে যখন বললাম যে এইভাবে অ্যাকাউন্ট করে এইভাবে ওয়েবসাইটে যে অর্ডার করলে অটোমেটিক্যালি আপনাদের ইয়েতে এটা চলে যাবে। তো মোস্ট অনেক পিপল আছে যারা কিনা ফ্যাগ নাম্বার দিছে, ফ্যাগ নাম্বার দিয়ে অর্ডার করতেছে। তো সেগুলো অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। একজন পিপল, সাকিব নাম, নাম্বার শেষে 677, পুরো নাম্বারটা বললাম না, লজ্জার ব্যাপার। উনি যতগুলো প্রোডাক্ট আছে ওয়েবসাইটে সবগুলোকে অর্ডার করছে রং ইয়ে দিয়ে। তো আমি মানে পুরো হতভম্ব হয়ে গেছি যে এটা আসলে কি ধরনের মানুষ। এরকম শুধু উনি না, উনি হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের, আরও কয়েকজন আছে যারা কিনা এরকম কর্মকাণ্ড করছে ইতিমধ্যে। আবার এই যে গ্রুপটাতে যারা ক্লাস করছেন এর মধ্যে একজন দুজন আছে যারা কিনা অন্যদেরকে মেসেজ দিয়ে দিয়ে বিভ্রান্ত করতেছে যে এরকম এই জিনিসটা আমার কাছে আছে, আপনি এত টাকা দেন আমি আপনাকে দেবো, ওইটা আমার কাছে আছে, এটা এত টাকা দেন। তো খুবই খারাপ জিনিসটা, তাই না? যে আমরা যেহেতু এখানে সবাই এখানে আসছি, শিখতে আসছি, আমরা শিখবো, কেন আমরা একজন আরেকজনকে বিভ্রান্ত করব? তো যারা আমরা এখানে আসি তারা হচ্ছে লার্নার, আর আমি এখানে আসি আপনাদের মেন্টর। তো লার্নার আর মেন্টরের মধ্যে যদি চোর থাকে তাহলে তো জিনিসটা খুবই খারাপ হয়ে যায়। তো আই থিঙ্ক সবাই ভালো আছেন। প্রথমেই কথাটা বললাম যে আমরা এরকম অভদ্রতা যারা করতেছিলাম করব না, কারণ আমরা এখানে লার্নিং করতে আসছি। তো এখানে শিখতে এসে যদি অভদ্রতা করি তাহলে তো শেখার কিছু থাকলো না। সবার জন্য শুভকামনা, যে অভদ্রতা করছে তার জন্য শুভকামনা, বেশি করে তার জন্য শুভকামনা যে সে যেন পরবর্তীতে এরকম অভদ্রতা না করে। আর যারা অভদ্রতা করেনি তারা তো এমনিতেই ভালো, তাদের জন্য দোয়া। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম তারপরে থেকে আলোচনা করব। তো ক্লাস ভিডিওগুলো একটু হলেও কিন্তু এখানে কাজ করতে হয়। কেমন? যে সাপোজ আমি আপনাদেরকে যে ক্লাসের লিঙ্ক দিলাম, বিকালবেলায় লিঙ্ক দিয়ে দিলাম যে আজকে ক্লাস হবে, ওই লিঙ্কে জয়েন করে আবার দিলাম যে এখন জয়েন করেন। ক্লাসটা শেষ হলো, ক্লাসটা রেকর্ড করলাম, আবার আপলোড করে দিলাম, দিয়ে বললাম যে এই লিঙ্কে যারা ক্লাস করতে পারেন নাই তারা এখান থেকে দেখেন। তো ব্যাপারটা হচ্ছে এটাও একটু হলেও তো কাজ। এতক্ষণ তো চাইলে আমি ফেসবুকে ঘোরাফেরা করতে পারতাম, যদিও আমি ফেসবুকে ঘোরাফেরা করি না, আমার ওই বয়স নেই। তো সেক্ষেত্রে দেখা গেল যে এগুলো কিন্তু কাজ। তো বিনা কারণে এগুলো কিন্তু কেউ করে না, তাই না? তো তারপরও যদি এখানে কেউ বেদবি করে জিনিসটা মেনে নেওয়া যায় না। যাই হোক, আমাদের 2 নম্বর ক্লাসের যে ভিডিওটা ছিল, আমরা এই 2 নম্বর ক্লাসে কি কি করেছিলাম আমরা একটু রিভিউ করে আসি। তো 2 নম্বর ক্লাসে এসে আমরা সর্বপ্রথম ট্রেডিং ভিউ এর সেটিংটা দেখেছিলাম। ট্রেডিং ভিউ এর সেটিংটা দেখার পরে ইন্টারনেটের গতি সম্পর্কে আলোচনা করেছিলাম। ইন্টারনেটের গতি আমাদের কম্পিউটারে কিভাবে টেস্ট করতে হয় সেটা দিয়েছিলাম। আমাদের যে স্ক্রিন, সরি, আমাদের যে ইন্ডিকেটারটা, সেই ইন্ডিকেটারটাকে আমরা সেট আপ করেছিলাম। এইবার প্রাথমিক লেভেলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করেছি।
তারপরে এসএনআর কীভাবে পাওয়ারফুল হয়, কীভাবে ড্রয়িং করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা কী নিয়ে আলোচনা করেছি, যে এখানে অর্ডার ব্লক কোন জায়গায় শুরু হয় এবং সাপ্লাই ডিমান্ড কোন জায়গায় শুরু হয়, ঠিক আছে। এবং 15 মিনিট অ্যানালাইসিস করলে তারপরের 15 মিনিট কিভাবে চলে, এবং এখানে একটা ট্রেন্ড ধরে মার্কেট কিভাবে উপরে যায়, আবার একটা ট্রেন্ড ধরে মার্কেট কিভাবে নিচে আসে, এবং আমাদের ওই ইন্ডিকেটরটা একই সাথে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং পিভট পয়েন্ট কিভাবে দেখায় এবং অর্ডার ব্লকটা কিভাবে দেখায় এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আলোচনা করার পরে আমরা করেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স পয়েন্টে যদি অর্ডার ব্লক আসে তাহলে আমরা ডাউন ট্রেড নিব, আর যদি সাপোর্ট পয়েন্টে আপের দিকে যাওয়ার সময় অর্ডার ব্লক আসে তাহলে আমরা আপ ট্রেড নিব। এই ছিল আমাদের আলোচনা। তারপরে আমরা কি বলেছিলাম, যে নিউজ রিলিজ সম্পর্কে বলেছিলাম, যে কোন সময় ট্রেড নিব কোন সময় নিব না। আর তারপরে আমাদের অ্যাকাউন্ট নাম্বার কীভাবে বের করতে হয় এবং এরপরে আমাদের ইন্ডিকেটরটা নেওয়ার জন্য কিভাবে অর্ডার করব সেটা আমরা দেখেছিলাম। তো এই ছিল আমাদের গত দিনের ক্লাস। আজকের দিনের ক্লাসে আমরা একটু ভিন্ন জিনিস শিখব। তো কোর্সটা খুব বেশি আর লম্বা করব না, মনটা ভেঙে গেছে। আমি চিন্তা ভাবনা করেছিলাম যে ফ্রি এই কোর্সটাতে অনেক কিছুই দেওয়ার চেষ্টা করছিলাম, তো রেজাল্ট নট গুড। দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। যতদিন পর্যন্ত যদি এই ধরনের দুষ্টুমি বেড়ে যায় তাহলে বেশি দিন আর কন্টিনিউ করব না, আর যদি দুষ্টুমিগুলো না থাকে তাহলে ইনশাআল্লাহ আরও অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো ব্রাউজারটা ওপেন হোক। ট্রেডিংয়ের যে মার্কেট, এই মার্কেটটা কিন্তু এই পিকচারটার মতো। হয় আপনাকে বের হয়ে আসতে হবে জিতে, আর নাইলে কিন্তু এরকম আধা মরা হয়ে বের হয়ে আসতে হবে। সো এই মার্কেটে কাজ করতে গেলে বুঝে শুনে কাজ করতে হবে, করা যাবে না, কোনো প্রকার নেগলেন্সি করা যাবে না। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা ট্রেড করার জন্য দুইটা জিনিস জেনেছি এখন পর্যন্ত, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে, এবং অর্ডার ব্লক থাকবে আর লাইনার থাকবে। তিনটা জিনিস আমরা জেনেছি এখানে। এই তিনটা জিনিসের মধ্যে আমরা আরও কয়েকটা জিনিস ঢুকায় ফেলবো ফিল্টারিং করার জন্য, সেই জিনিসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে এই যে অর্ডার ব্লকটা আমরা দেখেছিলাম, সেই অর্ডার ব্লকটা কীভাবে ফাইন্ড করব তার আগে একটা জিনিস দেখব, যে ডার্ক ক্লাউড কভার জিনিসটা আসলে কী জিনিস। ডার্ক ক্লাউড কভার জিনিসটা কি জিনিস, এটা কিভাবে ঘটে মার্কেটে, এবং কিভাবে বোঝা যায় যে মার্কেট আরও কত দূর উপরে যাবে বা আর উপরে যাবে না, বা আপ ট্রেন্ড হবে বা ডাউন ট্রেন্ড হবে, ঠিক আছে। প্রয়োজনীয় জায়গাগুলো যখন আসবে তখন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা ভিডিও তো থাকবে, ভিডিও থেকে পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। শেখার অনেক কিছু আছে, কিন্তু আসলে অল্প সময়ে সব কিছু শেখা যায় না, একটু সময় লাগে। প্রাইস অ্যাকশনের ছোট্ট একটা বাচ্চা ক্যাটাগরি, সেটা হলো মুভমেন্টাম। প্রাইস অ্যাকশনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ক্যাটাগরি, সেটার নাম হলো মুভমেন্টাম। তো এই মুভমেন্টাম বোঝার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে, একটা ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলে এটা হচ্ছে বডি। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এটা ওপেনিং জোন, এটা ক্লোজিং জোন, এটা লোয়ার, এটা হচ্ছে হায়ার। এটা এই ক্যান্ডেলটাকে বলা হচ্ছে বুলিশ, আর এটাকে বলা হচ্ছে বিয়ারিশ। বিয়ারিশের ক্ষেত্রে পার্থক্য কি, এটা দেখতে রেড কালার, গ্রিনের ওপেনটা নিচে আর রেডের ওপেনটা উপরে, এতটুকুই, আর কোনো পার্থক্য নেই। এটা উইক পয়েন্ট, এটা বডি, এটা উইক, তাই না? আচ্ছা, তো ক্যান্ডেলের ওই ওপেন আর ক্লোজিংয়ের কাহিনীটা এখানে ঠিক পিকচারে আমরা দেখতে পাচ্ছি। যেভাবে একটু বোঝার চেষ্টা করি, যে একটা ক্যান্ডেল যখন ওপেন হয়, এটা যেহেতু ওপেনিং পয়েন্ট, তো ক্যান্ডেল কি হয়, এখানে ওপেন হয়, হওয়ার পরে দেখা গেল যে মার্কেট উপরে যায়, যখন বাই হচ্ছে অনেকেই বাই করতেছে, মার্কেট উপরে যাচ্ছে, আবার অনেকেই সেল করতেছে, নিচে নামতেছে। ক্যান্ডেলটা তো এইভাবেই বড় ছোটো হয়, তাই না? বড় হচ্ছে, ছোট হচ্ছে, হতে হতে অনেকগুলো সেল হয়ে গেছে, নিচে নেমে আসছে, আবার অনেকগুলো বাই হয়েছে, উপরে উঠে গেছে, অনেকগুলো বাই হয়েছে, উপরে উঠে গেছে, আবার একটু সেল হয়েছে, আবার নিচে নেমে আসছে। এরকম আপ ডাউন করতে করতে এই ক্যান্ডেলটা যদি 1 মিনিটের হয়, তো 1 মিনিট শেষ, ওই সময় মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় ছিল, তো ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেল। তখন কি হলো, ক্যান্ডেলের ওপেনিং টাইম এইটা,
ক্লোজিং টাইম হচ্ছে এইটা। বাই হতে হতে সর্বোচ্চ হাই মার্কেট এই পর্যন্ত আসছিল, আর সেল হতে হতে সর্বনিম্ন মার্কেট এই পর্যন্ত নামছিল। তাহলে এটা হচ্ছে মার্কেটের লো, আর এটা হচ্ছে হাই ওই 1 মিনিটে, ওই 1 মিনিটের মধ্যে। আমরা 1 মিনিটের মধ্যে কথা বলছি। তো এখানে হচ্ছে ঘটনাটা এমন, যে সাপোজ যদি মার্কেটে একটু যাই, ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি কখনো মুখস্থ করতাম না। তো আমার মা টিচার ছিলেন, মারা গেছেন। তো উনি আমাকে যেটা করতো, উনি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বইয়ের মধ্যে দেখাই দিত যে তুমি এতটুকু পড়ে যদি লিখে দিতে পারো 5 মিনিটের মধ্যে, পারলে তোমার 5 মিনিটেই পড়াশোনা শেষ, তুমি বের হয়ে যাবা। যদি সারাদিন না পারো, সারাদিন তোমাকে পড়তে হবে। তো আমার টার্গেটই ছিল যে এটা কতক্ষণে দ্রুত লিখে দেওয়া যায়। তো আমি একবার দুইবার রিডিং পড়তাম, ওইভাবে পড়তাম মনোযোগ দিয়ে, তারপরে 2-3 বার পড়েই লিখে দিতাম। লিখে দিলে আমার পড়াশোনা শেষ। তো এই অভ্যাসটা ছোটোবেলায় স্কুল লাইফ থেকে করতে করতে একটা সময় যখন আমি কলেজ লাইফে, ভার্সিটি লাইফে চলে গেলাম, তো তখন পড়াশোনা আমার নাই বললেই চলে, মানে সামান্য পড়লেই হয়ে যেত। এই যে ছোটোবেলা থেকে একটা অভ্যাস গড়ে উঠছে, ওই অভ্যাসটা এখন পর্যন্ত আছে। সামহাও কোনো জিনিস যদি আমার চোখের সামনে দিয়ে একবার যায়, তো ওটা রিড করা শেষ হয়ে যায় আমার। তো এই অভ্যাসটা ছোটোবেলা থেকে কিন্তু গড়ে উঠছে। তার মানে এই যে সাকসেস রেটটা আসছে, সেটার রেজাল্ট পাচ্ছি এখন, কিন্তু এটা শুরু হয়েছিল 5 বছর বয়সে। তার মানে 5 বছর থেকে 20 ইয়ার্স পর্যন্ত এটার অ্যানালাইসিস টাইম ছিল, অর্থাৎ 15 বছর অ্যানালাইসিস টাইম ছিল, লার্নিং টাইম ছিল। এটার রেজাল্ট পাচ্ছি এখন এসে। তো এই মার্কেটের ক্ষেত্রেও আপনার যেটা হচ্ছে কি, নির্দিষ্ট একটা অভ্যাস গড়ে তুলতে হবে। মার্কেটে তারা ভালো করতে পারে না যারা সিগন্যালের পিছনে দৌড়ায় বা একজন বলে দিবে সেটার পিছনে দৌড়ায়, কারণ সে কোনো কিছু শিখেই না, সে কোনো কিছু বুঝেই না। সে শুধু জানে যে আমাকে একজন একদম কুকিং করে বাটিতে দিবে, আমি স্পুন দিয়ে তুলে খাবো। তাহলে সে বুঝবে কিভাবে যে এই এই এটার কুকিং করতে কি পরিমাণ কষ্ট হয়, বা এটা কি পরিমাণ কি দিলে স্বাদ হয়? সে তো কিছুই বুঝবে না। তো অ্যাকচুয়ালি ওইভাবে যারা করে তারা মার্কেট থেকে ঝরে যায়, আসে লস করে বের হয়ে চলে যায়, আসে লস করে বের হয়ে চলে যায়। এবং ওরা ওই সুবিধাটা পাওয়ার কারণে কখনো মার্কেটে স্থায়ীও হতে পারে না, এবং মার্কেট শিখতেও পারে না, থাকতেও পারে না। এই জন্য কী করতে হবে, একটু কষ্ট করতে হবে, মার্কেট দেখতে হবে, তাহলে ভালো কিছু করা যাবে। তো একটা নির্দিষ্ট টাইম যদি আপনি কষ্ট করেন, তারপরে আপনার এটা থেকে রেজাল্ট আসা শুরু হবে। তো যখন রেজাল্ট আসবে তখন আর কষ্ট করতে হবে না। এই যে মার্কেটের ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, এখানে নিচে ভ্যালু দেখতে পাচ্ছি কত, 3300, আর এখানে হাই দেখতে পাচ্ছি 3316 মনে করেন, ঠিক আছে। তো এই 3312 থেকে 3314, তার মানে এর উপরে কত আছে, 13 আছে, তারপরে 14 আছে, তাই না? এই যে মার্কেটের ভ্যালু রেঞ্জটা আছে, এটা কতক্ষণে, এই যে মার্কেট এইখানে সময় কত, এইখানে যদি আমরা ধরি সর্বশেষ দেখতে পাচ্ছি যে 29 এপ্রিল, মানে আজকেই, এটা হচ্ছে 16টা 28 মিনিট, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 18টা 42 মিনিট, ঠিক আছে, মানে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে মার্কেটের সর্বনিম্ন লো কোথায় ছিল, লো ছিল সর্বনিম্ন এইখানে 3300-তে, আর হাই কোথায় ছিল, সর্বোচ্চ এইখানে কত, 3315-তে, 3300 থেকে 3315, এই হচ্ছে হাই অ্যান্ড লো, তাই না? এখন যদি আমরা থিঙ্ক করি যে এই ক্যান্ডেলগুলোতে 1 মিনিটের ক্যান্ডেল আছে, তো যে কোনো একটা ক্যান্ডেলকে আমরা মার্ক আপ করবো। যেমন মনে করেন সাপোজ এই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করলাম, এটার হাই এটা, এটার লো হচ্ছে এটা। তাহলে এই ক্যান্ডেলটা 1 মিনিট, 1 মিনিট ধরে, এর জন্ম মৃত্যুর সময় হচ্ছে 1 মিনিট। তো এই 1 মিনিটে মার্কেটের হাই কি ছিল, মার্কেটের লো ছিল 3309.936, আর হাই ছিল 3312.993। কি বুঝলাম আমরা তাহলে, যে 1 মিনিটে মার্কেটের এই পরিস্থিতি ছিল। ক্লিয়ার? এবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে সাপোজ ধরে নিচ্ছি আমরা যে এখানে একটা ক্যান্ডেলে আমরা দেখলাম যে মার্কেটের হাই লো এটা ছিল, তার মানে মার্কেট যখন ওপেন হয়েছে গ্রিন ক্যান্ডেলে তখন 3309.936 ছিল, সরি, ওপেন যখন হয়েছে 3310 ছিল, যখন ক্লোজ হয়েছে তখন হয়েছে 3311, বাট মার্কেট 3310-এ কি ছিল, সর্বনিম্ন নাম ছিল, কিন্তু ওখানে ওপেন হয়নি, আর হাই উঠছিল মার্কেট 3312-তে। তাহলে এই 1 মিনিটের ঘটনা হচ্ছে এইটা। ওপেনিং ক্লোজিং আমরা বুঝে গেলাম। এইবার কথা হলো, যেই ক্যান্ডেলটাতে উইক আছে সেই ক্যান্ডেলটার হচ্ছে এই ধরনের ঘটনা। এই একটা ক্যান্ডেল, এটাতে উইক নাই, তার মানে এটার কোনো হাই লো আলাদাভাবে নেই, এটার জন্য এটাই ওপেন, এটাই লো, এটাই ক্লোজ, এটাই হাই,
ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এটার ক্লোজ এখানে কিন্তু হাইটা উপরে আর ওপেনটা এখানে হাইটা নিচে। এখন এই জিনিসটাকে এইভাবে দেখার পেছনে কারণটা কি? দুইটা ক্যান্ডেল যদি এইটা এরকম হয় যে এটা একটা স্টিক লাঠি, এটাও একটা লাঠি, তাহলে আপনি কোন লাঠিটাকে শক্তিশালী বলবেন? নর্মাল দৃষ্টিতে দেখলে দুইটা যদি একটা লাঠি হিসাবে আমরা ধরি তাহলে কোন লাঠিটাকে আপনার শক্তিশালী মনে হবে? দেখি একজন জয়েন করবে, জয়েন করেনি। তো যদি আমি এভাবে থিঙ্ক করার চেষ্টা করি দুইটা লাঠি, তাহলে এই স্টিকের মধ্যে বলবো যে এই স্টিকটাই শক্তিশালী, তাই না? আগা থেকে গোড়া একদম একই সমান মোটা, আর এটার মাথাটা চিকন, এটার মাথাটা চিকন, তার মানে যদি এখানে ধরি মেরে দিয়ে একটা তাহলে ভেঙে যাবে। সো যাই হোক, এটা জাস্ট ফান করে বললাম। এখানে কথা হচ্ছে যে এটা হচ্ছে এই ক্যান্ডেলটা দুর্বল ক্যান্ডেল, এইটার তুলনায় এটা হলো শক্তিশালী ক্যান্ডেল। কেন এটা দুর্বল ক্যান্ডেল আর এটা কেন শক্তিশালী ক্যান্ডেল, এটা বোঝার ব্যাপার আছে। এবং কেন এখানে এই নিচে নেমে আসলো, তারপরে এখানে উইক পয়েন্ট হইলো, আর এখানে উইক পয়েন্ট হইলো, আর এখানে কেন উইক পয়েন্ট নাই? এর যা আছে পুরাটাই কলিজা, আর এর মধ্যে একটু হাড় মাংস আছে আর কি। যাই হোক, কথা বলি এবার। সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলটা কি বুলিশ ক্যান্ডেল, তাই না? গ্রিন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যখন হয়েছে তখন কি শুধুমাত্র বাই হয়েছে মার্কেটে, কেউই সেল করেনি? বাইনারি ট্রেডার, অপশন ট্রেডার, ফিউচার ট্রেডার, স্পট ট্রেডার, কি বলে স্কাল্পার, সুইং ট্রেডার, ডে ট্রেডার, পজিশন ট্রেডার, কেউই ট্রেড করেনি। রিটেল ট্রেডাররা সব ট্রেড করছে, সেল ট্রেড অনেকেই করছে। তাহলে তারপরও এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আর এখানেও কিন্তু হয়েছে। তাহলে দুইটা ক্যান্ডেলের গাঠনিক গ্রুপ ভিন্ন হওয়ার পেছনে কারণটা হচ্ছে মার্কেট এখানে ওপেন হয়েছে, হওয়ার পরে এখানে বাই হয়েছে, সেল হয়েছে, বাই হয়েছে, সেল হয়েছে, যাই হয়েছে, অ্যাভারেজ বাই অ্যান্ড সেলের মধ্যে অ্যাভারেজে সবসময়ই বাইটা বেশি হয়েছে, সব সময়ই। ওপেন হওয়ার পরে থেকে একটা ক্যান্ডেলের টাইমিং বলি, একটা ক্যান্ডেল যখন ওপেন হয় ঘড়ির কাঁটায় এক মিনিটের ক্যান্ডেল যদি আমরা ধরি যে 1 মিনিটের একটা ক্যান্ডেল, এই হিসেবগুলো না বুঝলে কিন্তু আপনি ট্রেড করে শান্তি পাবেন না। যখন একটা ব্যাপার সম্পর্কে আপনার ডিটেলস জানা থাকবে তখন আপনি খুব শান্তিতে ট্রেড করতে পারবেন, মনে একটা স্যাটিসফ্যাকশান থাকবে। সর্বপ্রথম কথা হচ্ছে 1 মিনিটের এই ক্যান্ডেল, হ্যাঁ, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? তো 60 সেকেন্ড, এই 1 2 3 এইভাবে 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 60 সেকেন্ড। কিন্তু ক্যান্ডেলের ক্ষেত্রে কাউন্টিংটা ভিন্নভাবে হয়। কিভাবে হয়? কাউন্টিংটা হয় এইভাবে: 30 সেকেন্ড, 29 সেকেন্ড, 28, 27, 26, এইভাবে কমে, কমতে কমতে জিরোতে যায়। তারপর জিরো থেকে কি হয়, আবার এখানে শুরু হয় 59, 58, 57, এইভাবে এইভাবে নামতে নামতে আবার 30-এ নামে। তাহলে এবার খেয়াল করেন এখানে যে এইখানে এই 0 থেকে 30 মানে 59 থেকে 30, আর এখানে হচ্ছে এই 30 থেকে 0, তার মানে এখানে 30 থেকে 0-তে নামছে কত সেকেন্ড গেছে? এখানে গেছে 30 সেকেন্ড, আর এখানে 59 থেকে 30 সেকেন্ডে নামতে এখানে গেছে 30 সেকেন্ড। এই হচ্ছে 1 মিনিট টোটাল। তো ক্যান্ডেলের ক্ষেত্রে কাউন্টিংটা ঠিক এইভাবে হয়। আর এই প্রথম ভাগের যে 30 সেকেন্ড, এই সময়টাকে বলা হয় পারচেজ টাইম 1 মিনিটের মধ্যে, আর এটাকে বলা হয় সেল টাইম। ঠিক আছে, আমরা পারচেজ অ্যান্ড সেলের আরও ম্যাটার দেখব। এটা হচ্ছে একদম ক্ষুদ্র ম্যাটার। চাইলে এটাকে যদি আমরা 1 সেকেন্ডের ক্যান্ডেল করে দেখি, 1 সেকেন্ডের ক্যান্ডেল করে দেখি, তাহলে 1 সেকেন্ড কত ট্রিকে হয়? 1 সেকেন্ডের মধ্যে আবার ভাগ আছে। মানে যেমন 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, তেমনি 1 সেকেন্ড হয় 100 ট্রিক সমান। 100 ট্রিক সমান 1 সেকেন্ড। তো যখন কিনা আমরা 1 সেকেন্ডের ক্যান্ডেল দেখব তখন ঘটনাটা হবে যে প্রথম 50 ট্রিক পারচেজ টাইম, পরের 50 ট্রিক সেল টাইম। ঠিক আছে, তো এত ছোট অ্যানালাইসিস আসলে বোঝা খুব সূক্ষ্ম ব্যাপার, ওটা বোঝা খুবই কঠিন হয়ে যায়। তো মিনিমাম আমরা এই জন্য 1 মিনিট ধরেই কথা বলি। তো ওইভাবে কথা বলতে গেলে এই 50টা ক্লাসেও শেষ হবে না। তো সেক্ষেত্রে অত গভীরে আমরা যাব না, প্রাথমিক লেভেলটাই শিখি। তো এখানে যেটা হলো যে প্রথম এই যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড কি হয়, প্রথম মার্কেট ওপেন হলো, এই যে প্রথম ঘড়ির কাঁটায় 30 সেকেন্ড, এখানে মার্কেট ওপেন হলো। ওপেন হওয়ার পরে মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে। কিভাবে উপরে যাচ্ছে, নিচে আসতেছে? মনে করেন এখানে 20 জন পিপল মিলে ইনভেস্ট করছে, মনে করেন যে $150, কম করে বলতেছি, আর বাই মানে উপরের দিকে, আর সেল ইনভেস্ট করছে মনে করেন যে 200।
একজনই হোক বা 20 জন মিলে হোক বা 30 জন মিলে হোক, তাহলে মার্কেটটা কোন দিকে যাবে? সেলের দিকে যাবে। তখন মার্কেটটা নিচে নেমে আসছে। এইবার তারপরে মনে করেন আবার ইনভেস্ট হয়েছে এই 150-এর সাথে যায়, মনে করেন যে আরও ইনভেস্ট হয়ে গেছে 300, তখন কী হয়েছে? মার্কেটটা উপরে গেছে। ইতিমধ্যে আবার সেলের সাথে নিচের দিকে মনে করেন ইনভেস্ট হয়েছে আরও 100, তাহলে অন অ্যাভারেজ দেখতে পাচ্ছি উপরে 450 আর নিচে হলো 300, তার মানে কী হবে? মার্কেট উপরে যাবে, আরও উপরে যাচ্ছে। এবার মনে করেন যে উপরের দিকে আরও ইনভেস্ট হয়ে গেছে 500, মার্কেট একদম এখান থেকে টান দিয়ে ঠাস করে এই পর্যন্ত উঠছে। ঠিক আছে, ইতিমধ্যে এটা চলতে চলতে এখানে আবার আরও সেলের দিকে ইনভেস্ট হয়ে গেছে 300, তখন কী হয়েছে? মার্কেট আবার 200 নিচে নেমে আসছে। ইতিমধ্যে আমার এই 60 সেকেন্ড টাইম শেষ হয়ে গেছে, তখন কী হয়েছে? মার্কেট এখানে ক্লোজ হয়ে গেছে। এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কি হয়েছে? যখন এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মনে করেন যে এখানে ওপেন হয়েছে, মনে করেন $500 ইনভেস্টমেন্ট হয়েছে। কয়জন মিলে করে করুক, 100 জন বা 1 লাখ বা 2000 বা আমরা বোঝার জন্য বলতেছি, ইনভেস্ট হয়েছে। এইখানে আবার কি হয়েছে? এই 500 ইনভেস্ট হয়েছে বাইতে উপরের দিকে, এবার সেলের দিকে মনে করেন ইনভেস্ট হয়েছে 150। তাহলে কি মার্কেট নিচে আসবে? আসবে না, 500-র সাথে তো আর 150 পারবে না। ইতিমধ্যে মনে করেন 500 এই জায়গায় আরও 300 ইনভেস্ট হয়েছে, আর নিচের দিকে ইনভেস্ট হয়েছে 100, আসবে নিচে? আসবে না। ইতিমধ্যে আবার কি হয়েছে যে 300-র পরে আবার মনে করেন এখানে 400 ইনভেস্ট হয়ে গেছে, আর নিচের দিকেও ইনভেস্ট হয়েছে, মনে করেন নিচের দিকে 200 ইনভেস্ট হয়েছে। তাহলে অন অ্যাভারেজ যদি আমরা উপরে দেখি তো 500 আর 300 800, আর 200 400 1200, উপরের দিকে হচ্ছে 1200 আর নিচের দিকে হচ্ছে 200 300 400 450। তার মানে এখান থেকে নিচে নামার কোনো প্রশ্নই আসে না। এখানে সেল হয়েছে কিন্তু মার্কেট উপরে গেছে একদম, মানে কোনো ক্রমেই এইখানে এই সেলটা দেখানোর মতো কোনো সুযোগ নাই, এত পার্সেন্টেজ হারে বাইটা বেশি ছিল। তো তার মানে এই ক্যান্ডেলের ভিতরেও হিডেন সেলার আছে, কিন্তু সংখ্যায় এত কম যেটাকে আসলে গোনার মতো নয়। ঠিক আছে, যেটাকে গুনে নেওয়ার মতো নয়, মানে তার কোনো ভ্যালু নেই আর কি, ভ্যালুলেস। আর এইখানে আছে কি, এইখানে প্রায় কাছাকাছি আছে 200 300 আর হলো 300 600, আর উপরে হচ্ছে 500 300 800 900, তার মানে 300 কম বেশি, সামান্য কম বেশি। এবং এইখানকার মধ্যে এই নিচে আসা আর উপরে আসার মধ্যে এই সামান্য 300 কম বেশির মধ্যে গ্যাপ। তারপরও এত বড় উইক পয়েন্ট হওয়ার পেছনে কারণটা হচ্ছে টাইমে টাইমে ইনভেস্ট। কি এখানে প্রথম টাইমে বাইয়ে ইনভেস্ট হয়েছে 150, কিন্তু সেলে ইনভেস্ট হয়েছে 200, তার মানে সেলের পাওয়ার বেশি ছিল, মার্কেট নিচে নিয়ে আসছে 50। তারপরে কি হয়েছে? উপরের দিকে 300 নিয়ে গেছে, 100 নিচের দিকে নিয়ে আসছে, তার মানে একটু মার্কেট উপরে উঠছে। তারপরে আবার 500 ইনভেস্ট হয়েছে, তারপর আবার 300 ইনভেস্ট হয়েছে, নিচে নেমে আসছে। আর এখানকার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম ইনভেস্টই 500 মানে তুলে ফেলছে এই পর্যন্ত, 150 যখন ইনভেস্ট হয়েছে এই পর্যন্ত নামছে, পরে আবার ইনভেস্ট হয়েছে কত? 300, তখন এই পর্যন্ত উঠছে। তখন কি হয়েছে? পরে আবার ইনভেস্ট হয়েছে 100, তখন আর একটু নিচে নামছে, আবার ইনভেস্ট হয়েছে একবারে 400, এই পর্যন্ত উঠছে, তখন 200 ইনভেস্ট হয়েছে, একটু নিচে নেমে ক্লোজ হয়েছে। তাই এই জন্য এখানে কিন্তু কোনো উইক তৈরি হয়নি। এই যে টাইমে টাইমে যে ইনভেস্টমেন্ট, প্রতিটা পার সেকেন্ডের ইনভেস্টমেন্টে এই বাইয়ের ইনভেস্টমেন্ট বেশি ছিল, সেলের ইনভেস্টমেন্ট কম ছিল। আর এইখানে যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে কি, যে প্রথমে বাইয়ের ইনভেস্টমেন্ট কম ছিল, সেলের ইনভেস্টমেন্ট বেশি ছিল, পরের বার আবার বাইয়ের ইনভেস্টমেন্ট বেশি হয়েছে, সেলের কম, তারপরে আবার বাইয়ের বেশি, সেলের কম। দেখেন এই জন্য কী হয়েছে, এইদিকেও একটা উইক হয়েছে, এইদিকেও একটা উইক হয়েছে। ক্লিয়ার? তার মানে আমরা যদি এখন থিঙ্ক করি, এইখানে হিডেন সেলার আছে রেট, এইখানে হিডেন সেলার আছে। আচ্ছা, তো তারপরে হেড পেইন হচ্ছে, কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, কন্টিনিউ করি, আর অল্প সময় আছে, মেবি শেষ করি। তো যেটা হচ্ছে যে এইখানে হিডেন সেলার আছে, এখানে হিডেন সেলার আছে। তো এখানে যেহেতু হিডেন সেলার আছে, এই সেলারেরা কি করবে? এই সেলারেরা প্রথমত আমরা দেখলাম 1 মিনিটের প্রথম 30 সেকেন্ড হয় বাই টাইম, তারপরের 30 সেকেন্ড হয় সেল টাইম। যদি ক্যান্ডেলটা এরকম হয়, মানে যদি এখন মার্কেটটা তো আর 1 মিনিটই শেষ না, এই এই জিনিসটা আবার বুঝতে হবে, এটাকে স্ক্রিনশটটাকে সেভ করে নিই। এফআরপি বাইপাস জিমেল, আচ্ছা যাক, এফআরপি যে হয় হোক, অ্যাড করে নিই। তো এই যে মার্কেটটা আমরা দেখছি,
ইন্ডিকেটর ডিলিট করে দিই। ইন্ডিকেটর এক ধরনের একটা ঝামেলা লাগে। জুম করে নিচ্ছি। খুব সহজভাবে সবাই বোঝার চেষ্টা করবেন প্লিজ। মানে আমি কষ্ট করে কথাগুলো বলতেছি, হেড পেইন হচ্ছে, তারপরও কথাগুলো বলতেছি। মানে জিনিসটাকে উড়াই দিবেন না দয়া করে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যাতে আমার কষ্টটা সার্থক হয়। অর্ডার ব্লক জিনিসটা তো আপনারা বুঝেন তাই না? আচ্ছা, অর্ডার ব্লকটা নিয়ে একটু কথা বলে আসি। আসলে সংক্ষেপে শেষ করার মতো কোনো কিছু নেই, এই মার্কেটটা এত বিশাল বড়, সংক্ষেপে শেষ করার মতো কোনো কিছু নেই। তবে মিনিমাম কয়েকটা পয়েন্ট জানলে মার্কেট থেকে কিছু করে খাওয়া যায়। অর্ডার ব্লক, যে ইন্ডিকেটারে যে অর্ডার ব্লকগুলো শো করতেছিল সে কোন লজিকের উপরে শো করতেছিল। অর্ডার ব্লকের লজিকটা হচ্ছে এরকম। অর্ডার ব্লক ফাইন্ডিং হওয়ার জন্য প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যে অর্ডার ব্লক ফাইন্ডিং করার জন্য সর্বপ্রথম এরকম হয়, মার্কেট নিচের দিকে আসে, তারপরে শেষ যে ক্যান্ডেলটা হয় এই ক্যান্ডেলটার যখন হয়ে যায়, হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়, তখন আমরা খেয়াল করব যে এই ক্যান্ডেলের পূর্বের ক্যান্ডেলটা যেন লোয়ারটা এর মাঝামাঝি হয়, এই ক্যান্ডেলটা যেন এর মাঝামাঝি হয়। একটু বড় ছোট হইলে সমস্যা নেই। যদি এরকম হয় যে মার্কেট নিচে আসতেছিল, তারপরে যখন ব্যাক করে, তখন এই ক্যান্ডেলের লোয়ার এর নিচের মাঝামাঝি আর এটাও এর নিচের মাঝামাঝি, তাহলে আমরা ওই সময়টাতে যদি এরকম হয় বা একটু বড় ছোটও হয় সমস্যা নেই, তাহলে এই ক্যান্ডেলটাকে, এই শেষের এই ক্যান্ডেলটাকে বলা হয় অর্ডার ব্লক ক্যান্ডেল। আর এই যে এই ক্যান্ডেলটা এটার মাঝামাঝি আসছে না, এই যে এই পজিশনটাকে বলা হয় টেক আউট পয়েন্ট। এটা হলো বুলিশ অর্ডার ব্লক, অর্থাৎ যেটা গ্রিনটা হয়। আর যেটা বিয়ারিশ অর্ডার ব্লক, সেটা হচ্ছে মার্কেট এরকম উপরের দিকে যাচ্ছে, যখন কিনা মার্কেট এখান থেকে ব্যাক করলো আর একটা রেড ক্যান্ডেল হলো, তখন আমরা খেয়াল করব যে এই ক্যান্ডেলের মাঝামাঝি যেন এই ক্যান্ডেলটার হাইটা হয় এবং এটারও হাইটা হয়। যদি একটু উপরে হয় তাহলে কোনো সমস্যা নেই, হতে পারে একটু, সবসময় যে এরকম হবে তা না, তবে যদি এরকম হয়, তা একদম এক্স্যাক্ট এরকম হয়, তাহলে জিনিসটা ভালো হয়। আর এই ক্যান্ডেলের মাথাটা, এটাকে বলা হয় টেক আউট পয়েন্ট, এটা হলো টেক আউট পয়েন্ট, ঠিক আছে? যদি এমন দেখা যায় তাহলে এটাকে বলা হয় অর্ডার ব্লক। যে অর্ডার ব্লকটা উপরে হয় সেটার নাম বিয়ারিশ অর্ডার ব্লক, মানে এখান থেকে মার্কেট উপরে যাবে না। যেটা হয় বুলিশ অর্ডার ব্লক, সেটা হলো এখান থেকে মার্কেট নিচে যাবে না। এই হলো অর্ডার ব্লক আমরা চিনলাম। তাহলে অর্ডার ব্লক তৈরি হওয়ার জন্য 3টা ক্যান্ডেলের প্রয়োজন পড়ে। ঘটনাটা এরকমও হতে পারে, এই যে বললাম একটু বড় হইলেও সমস্যা নেই, এই যে একটু বড় হইলেও সমস্যা নেই, এরকম হলেও চলবে। এবার হচ্ছে এই অর্ডার ব্লক, এটাও হলো অর্ডার ব্লক, কিন্তু এটাকে ক্রস দেয়, এটাকে ক্রস দেওয়া নয়, এটাকে বলা হচ্ছে ভ্যালিড, এটাকে বলা হচ্ছে ইনভ্যালিড। এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে একটু বড় হইলেও চলবে, কিন্তু ঘটনাটা যেন এরকম না হয় যে একবারে এই মেইন ক্যান্ডেলের নিচে চলে গেছে, ঠিক আছে? মানে টেক আউট নাই, একদম মেইন ক্যান্ডেলের নিচে চলে গেছে। এটা যদি এমন হয় তাহলে আবার এটা অর্ডার ব্লক হবে না, ঠিক আছে? একটু বড় হোক, বাট এইটার নিচে যেন চলে না যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা হলো, এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক, এটা একটা ইনভ্যালিড অর্ডার ব্লক। কারণ কি, পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা সংক্ষেপে খেয়াল করবেন, আমি সহজ করে দিচ্ছি একদম। যে এই অর্ডার ব্লক সংগঠিত হয়ে গেল, অর্ডার ব্লক সংগঠিত হয়ে গেছে, এরপরে পরের যে 4 নাম্বার ক্যান্ডেল, এইটা, এই ক্যান্ডেলের যে লোয়ারটা, খেয়াল করবেন যে এই লোয়ারটা যেন এই ক্যান্ডেলের যে হায়ার, এটার মধ্যে একটা গ্যাপ থাকে, এই যে গ্যাপ, এই যে মধ্যখানে একটা গ্যাপ, এই গ্যাপ যদি থাকে তাহলে এটা মাস্ট বি ভ্যালিড অর্ডার ব্লক। যদি অর্ডার ব্লক হয়ে গেছে কিন্তু এরকম গ্যাপ না থাকে, যেমন এটা লেসটা একবার নিচে এসে চলে গেছে এখানে, নো গ্যাপ, তাহলে এটা ইনভ্যালিড অর্ডার ব্লক। ক্লিয়ার? ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এগুলো গভীর ব্যাপার, এগুলোতে এখনই না যাই, এগুলোতে গেলে মাথা ঘুরাবে, পরে যাবো ওগুলোতে। এখন এই যে মার্কেটটা আছে, আমরা কিন্তু ক্যান্ডেল দেখে আসছি, ভুলে যাবেন না টপিক, এইখান থেকে আসছি। টপিকটা ছিল এমন যে এখানে হিডেন সেলার আছে, এখানে হিডেন সেলার আছে, এবং 1 মিনিটের বাই টাইম ছিল প্রথম 30 সেকেন্ড, সেল টাইম ছিল পরের 30 সেকেন্ড। সেম বিগটা দেখার জন্য আমরা আসছি এখন। তো বিগটা দেখার জন্য আসার পরে আমরা যেটা, আজকে বেশি টাইম ক্লাস করব না, 40 মিনিটের মধ্যেই শেষ করে দেবো, 29 মিনিট চলে। আমার প্রচুর পরিমাণে হেড পেইন হচ্ছে, কথা বলতে
কষ্ট হচ্ছে, পাচ্ছি না। তো সর্বপ্রথম কথা হচ্ছে এই যে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি, এই মার্কেটে আমরা একটা অর্ডার ব্লক দেখি। দেখেন মার্কেট এখান থেকে নিচে আসতেছে, তাই না? আসার সময় একটা গ্রিন ক্যান্ডেল হইলো, মানে মার্কেট ব্যাক করলো, তাই না? এবার যখন ব্যাক করলো, তাহলে ব্যাক করার পরে এই যে ক্যান্ডেলটা আছে এটাকে আমরা এটা দিয়ে ড্রয়িং করি, তাহলে সুন্দর হবে। ব্রাশ থেকে এই যে রেক্টেঙ্গেল, হ্যাঁ, এই যে এটার হায়ার এবং লোয়ার ধরে আমরা টান দিলাম। তাহলে এবার দেখি যে এই ক্যান্ডেলটা একটু নিচে আসছে, কিন্তু ওইটার নিচে যায়নি, আর এটার মাঝামাঝি পর্যন্ত আসছে, মানে টেক আউট পয়েন্ট পর্যন্ত আছে। তার মানে এটা কি একটা বুলিশ অর্ডার ব্লক, রাইট? এটা একটা বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে? এখন এই অর্ডার ব্লক মানে কি, এখানে প্রচুর পরিমাণে পিপল বাই করছে। কারা বাই করছে? এখানে প্রচুর পরিমাণে পিপল এখানে বাই করছে, এই জন্য একটা অর্ডার ব্লক হয়েছে। এই অর্ডার ব্লকটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? এই অর্ডার ব্লক ক্যান্ডেল এইটা, তারপরে 4 নম্বর ক্যান্ডেল হচ্ছে এইটা, এটা লোয়ার হচ্ছে এখানে, এই যে এখানে একটা গ্যাপ আছে, তার মানে এটা 100% ভ্যালিড অর্ডার ব্লক। এই যে এখানে গ্যাপ নাই, 4 নম্বর ক্যান্ডেলে এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, এই যে 1 2, এই যে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, তারপরে এই যে 4 নম্বর ক্যান্ডেল, এখানে একটা গ্যাপ। আর এই যে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, এই যে 4 নম্বর ক্যান্ডেল, এই যে এখানে একটা গ্যাপ, তার মানে এটা 100% ভ্যালিড অর্ডার ব্লক। এইখান থেকে মার্কেট নিচে যাবে না, এখান থেকে মার্কেট উপরে যাবে, ঠিক আছে? হোমওয়ার্কের কথা বলে দিই, কিভাবে এটা হোমওয়ার্ক করবেন। এরকম খুঁজে বের করবেন, খুঁজে বের করে দেখবেন যে আসলে এরকম অর্ডার ব্লক হয়েছে ভ্যালিড, তারপরে মার্কেট নিচে গেছে কিনা। যদি নিচে যায় থাকে তাহলে এরকম পুরাটার স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন, পুরা এটা নিচে দিয়ে দেবেন যে স্যার এই যে আপনি বলছিলেন নিচে যায় না, কিন্তু এটা গেছে। তাহলে আমি দেখে দিব যে কেন গেছে, এটার লজিকটা কি। অধিকাংশ ক্ষেত্রে যায় তখন যখন নিউজ রিলিজ থাকে, ওই সময়টাতে ইম্প্যাক্ট পড়ে, এই জন্য যায়, তাছাড়া কিন্তু যায় না। তো সেক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে আমাকে মাস্ট বি দিবেন, তাহলে আমি ওইটাকে আপনাকে অ্যানালাইসিস করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো অর্ডার ব্লক হয়ে গেল। এখানে কারা বাই করছে আসলে? এখানে বাই করছে কারা কারা জানেন? সর্বপ্রথম হচ্ছে সবচেয়ে বড় ট্রেডার যে হেডজে ফান্ড, তারপরে কি ইনভেস্টর কোম্পানি, তারপরে কারা ব্যাংক, তারপরে কারা বাই করছে ইন্ডাস্ট্রিজ। কি কি ইন্ডাস্ট্রিজ? বিভিন্ন ধরনের অয়েল ইন্ডাস্ট্রিজ বলেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ বলেন, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ বলেন, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ, তারা ইনভেস্টমেন্ট করছে। তারপরে এখানে কারা ইনভেস্টমেন্ট করছে? পজিশন ট্রেডার। তারপরে কারা এখানে ইনভেস্টমেন্ট করছে? ডে ট্রেডার। তারপরে এখানে কারা ইনভেস্টমেন্ট করছে? রিটেল ট্রেডার, সরি সুইং ট্রেডার। তারপরে এখানে কারা ইনভেস্টমেন্ট করছে? স্ক্যালপার। তারপর কারা এখানে ইনভেস্টমেন্ট করছে? রিটেল ট্রেডার। রিটেল ট্রেডার কারা? $1 $2 করে বাইনারিতে যারা ট্রেড করতেছে, ঠিক আছে, ওরা হচ্ছে রিটেল ট্রেডার। ওরা পার সেকেন্ডেও ট্রেড করে, পার মিনিটেও ট্রেড করে। ওরা হচ্ছে সবচেয়ে বড় ট্রেডার, সবচেয়ে ছোট ট্রেডার। $1। যারা স্ক্যালপার মানে আমরা ছোটো মোটো ট্রেডার, কি করি আমরা? একটা নির্দিষ্ট পজিশন ধরে টু নি ট্রেড করি। আমাদের দেখা যায় টার্গেট থাকে $2 বা $3 প্রফিট করা, আর আমাদের মার্জিনে চলে যায় তখন দেখা গেলো $10 থেকে $12। তো ঠিক আছে, তাহলে আমরা ওই $10 থেকে $15 একটা বাজেট নিয়ে ট্রেড করি। সুইং ট্রেডার, যার কিনা টার্গেট থাকে এক একটা ট্রেডে $5 বা $10 প্রফিট করা, তার মার্জিন নিয়ে সে নামে $35 থেকে $40। ডে ট্রেডার কি হয়? টার্গেট থেকে $30 থেকে $40 ইনভেস্ট করা, যার মার্জিন হয় $150 মতো,
পজিশন ট্রেডার যার টার্গেট থাকে মিনিমাম 500 থেকে $1000 প্রফিট করা এবং তার মার্জিন থাকে এই 1000 থেকে $1200। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা হাই লেভেলের, এদিকে আর গেলাম না, কোটি ওদিকে গেলাম না। এইটা কিন্তু পার ট্রেডের কথা বলতেছি আমি, ইনভেস্টমেন্টের কথা না, মানে অ্যাকাউন্টে কত ডলার আছে সেটার কথা না। একজন পজিশন ট্রেডারের অ্যাকাউন্টে মিনিমাম যদি ডলার থাকে তো সর্বনিম্ন 1000 থেকে $5000 বা আরও বেশি থাকে। একজন ডে ট্রেডারের অ্যাকাউন্টে মিনিমাম $150 থেকে শুরু করে মিনিমাম এখানে $500 থেকে $800 থাকে। একজন সুইং ট্রেডারের দেখা গেলো $35-40 থেকে শুরু করে এর মিনিমাম যদি আপনি চিন্তা ভাবনা করেন তো $300 থাকে। একজন স্ক্যালপারের $15 থেকে শুরু করে মিনিমাম $100 থাকে। আর রিটেল ট্রেডার $1 থেকে $10। ঠিক আছে, এই হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী, তারা এই মার্কেটের ব্যবসায়ী। তো এরকম একটা অর্ডার ব্লক যখন তৈরি হয়, এই অর্ডার ব্লকে যখন একটা ইনভেস্টমেন্ট ঘটে ভালো মানের, তখন কিনা এই জায়গাটাতে অর্ডার ব্লক হয়। অর্থাৎ ক্যান্ডেলের গাঠনিক গ্রুপ আমরা প্রথম যেটা দেখে আসলাম, যে প্রথম কি দেখে আসলাম, ক্যান্ডেল দেখে আসলাম। ক্যান্ডেলের পিকচারটা বের করি। যে এই ক্যান্ডেলে কিভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই জিনিসটা আমরা দেখলাম, তাই না? যে এখানে বাই হচ্ছে, সেল হচ্ছে, বাই হচ্ছে, সেল হচ্ছে। এই বাই অ্যান্ড সেলের উপরে বেস করে ক্যান্ডেলের গাঠনিক গ্রুপটা তৈরি হইতেছে, তাই না? এখানে প্রচুর বাই হয়েছে আর এখানে বাই হয়েছে, সেল হয়েছে। তো দেখা গেলো 60% বাই আর 40% সেল ছিল, যার কারণে এটার গাঠনিক গ্রুপটা এরকম হয়েছে। এখন যদি একটা ক্যান্ডেলের গাঠনিক গ্রুপটা এরকম হয়, মনে করেন এরকম হয়, তাহলে কি হয়েছে, এখানে প্রায় 10%-এর মতো বাই হয়েছে আর প্রায় 90%-এর মতো সেল হয়েছে, তাই না? আচ্ছা, তো এখন কথা হলো যে এই ক্যান্ডেল দেখে আমরা বুঝলাম যে ওই মিনিটে কি ধরনের বাই সেল হয়েছে। আর এখানে এই 1 2 3 4 এই 4টা ক্যান্ডেলের গাঠনিক গ্রুপ একখানে দেখে আমরা বুঝি যে এখানে অর্ডার ব্লক হয়েছে। অর্ডার ব্লক হয়েছে মানে এখানে যে পরিমাণ বাই হয়েছে, মার্কেট এখান থেকে নিচে যাবে না, মার্কেট এখান থেকে উপরে যাবে। কতক্ষণের জন্য উপরে যাবে সেটা আবার ভলিউম অ্যানালাইসিস করে বলা যাবে যে কতক্ষণের জন্য উপরে যাবে। এখন কথা হইলো যে আমরা এখানে বুঝি যে এখান থেকে তো মার্কেট নিচে যাবে না, কিন্তু উপরে যাচ্ছে মাঝে মধ্যে। এই যে রেড রেড রেড, আবার গ্রিন, আবার রেড, আবার গ্রিন, আবার রেড, কেন হয়েছে? হওয়ার পিছনে কারণটা কি? এটা কিভাবে ঘটে আসলে? এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়? এইখানে যে রিটেল ট্রেডার, স্ক্যালপার, সুইং ট্রেডার, ডে ট্রেডার, পজিশন ট্রেডার উভয়ে সবাই এখানে ট্রেড করছে, অর্থাৎ কিনছে ট্রেড। তো যার কিনা রিটেল ট্রেডার, যে সে 1 মিনিটের জন্য ট্রেড করছে $1 নিয়ে, তার মানে এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, সে তার ট্রেড শেষ। এখানে সে যেটা বাই করছিল এটা শেষ, পরের ক্যান্ডেলে কিন্তু তার আর কোনো কাহিনী নেই। স্ক্যালপার যে, সেও এখানে বাই করছে, কিন্তু সে তার এই ট্রেডটা দেখা গেলো পজিশন অল্প, এই 3-4 পিপস, তো সেক্ষেত্রে তার 3-4 পিপসের পর্যন্ত উঠবে মার্কেট। এখন দেখা গেলো একজন স্ক্যালপার এখানে বাই করছে, তারপরে যখন মার্কেটটা একজন স্ক্যালপার এখানে বাই করছে, তারপরে কি হয়েছে, মার্কেট এই থেকে এই পর্যন্ত উঠছে। ওর টার্গেটই ছিল যে পরবর্তী নি পয়েন্টে আমি প্রফিট নিয়ে নেবো। তো পরের নি পয়েন্ট কোনটা? এইটা, তাই না? এই পর্যন্ত উঠছে, সে কি করে দিছে, যে কয়জন স্ক্যালপার এখানে ট্রেড করছিল সবাই সেল করে দিছে। তো যখন সেল করে দিছে তখন কি উপরে যাওয়ার প্রবণতা কমে গেছে না, ভ্যালু কমে গেছে, তখন মার্কেট আবার নিচে আসছে। ইতিমধ্যে এখানে যারা ছিল সুইং ট্রেডার, ওরা কিন্তু এইখানে সেল করেনি। ওদের টার্গেট ছিল যে মার্কেট যখন এই লেভেলে উঠবে, এই যে এখানে একটা লেভেল আছে, ঠিক আছে, এই যে লেভেল, এই লেভেলে যখন মার্কেট উঠবে তখন আমি সেল করব। তো তাহলে রিটেল ট্রেডার এইখানে বাই করছে, এই ক্যান্ডেলের মাথায় শেষ। স্ক্যালপার এখানে বাই করছে, এইখানে যায় সে শেষ। সুইং ট্রেডার যে, সে এই জায়গায় বাই করছে, এই পর্যন্ত যখন উঠছে তখন সে শেষ, তার ট্রেডগুলো সেল করে দিচ্ছে। তখন কী হয়েছে, মার্কেটে বাইয়ের ভলিউম কমে গেছে, এই জন্য মার্কেট নিচের দিকে আবার আসা শুরু করছে। তারপরে যারা ছিল যে ডে ট্রেডার, পজিশন ট্রেডার, সুইং ট্রেডার বা ডে ট্রেডার, এরা কি করছে, এদের টার্গেট ছিল যে সর্বোচ্চ মার্কেট এইখানে উঠবে, আমি এইখানে সেল করে দেবো। তো ওরাও এইখানে বাই করছিল, এখান থেকে যখন মার্কেট এই জায়গায় গেছে তখন ওরা এখানে সেল করে দিছে। সেল করে দেওয়ার পরে কি হলো, মার্কেটে কিন্তু বাই করার ভলিউম শেষ। এখন কি হবে, মোটামুটি মার্কেটে বাইয়ের আর উপরে যাওয়ার প্রবণতা নাই, এখন মার্কেট নিচের দিকে আসবে। তখন এই জায়গায় আবার কি হবে, যারা রিটেল ট্রেডার, ওরা তো 1 মিনিটে ট্রেড করতেছে, ওদেরটা নিয়ে পরে কথা বলি। যারা স্ক্যালপার,
ওরা কি করতেছে যে এইখানে যখন দেখছে যে মার্কেট এই লেভেলকে সমান করে ফেলছে এবং এখানে বিয়ারিশ ইনগালফিং হয়ে গেছে, তারপরে আবার কি হয়েছে, এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে। কিভাবে বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে, যে এই যে 1 নম্বর ক্যান্ডেল, এই যে মার্কেট উপরে যাচ্ছে, এটা 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল হলো এইটা, এটার হায়ার এবং লোয়ার ধরে টান দিলাম, ঠিক আছে। আর এই যে 4 নম্বর ক্যান্ডেল হচ্ছে এটা, তাহলে এই যে গ্যাপ, তাহলে এখানে একটা অর্ডার ব্লক হয়েছে না। যখন এখানে একটা অর্ডার ব্লক হয়েছে তখন এইখানে আবার কারা ট্রেড নেওয়া শুরু করছে, স্ক্যালপার, সুইং ট্রেডার। কি হয়েছে, তারা এখানে স্ক্যালপার এইখানে ট্রেড করছে, তাহলে সে প্রফিট নেবে কোন জায়গায়, তারপরের নি পয়েন্টে প্রফিট নেবে। তারপরের নি পয়েন্ট হচ্ছে এইটা। স্ক্যালপার এইখানে ট্রেড নিছে, মার্কেট এখানে যখন নেমে গেছে সেইখানে প্রফিট নিয়ে বের হয়ে গেছে। তাহলে স্ক্যালপার যদি এখানে 5,000 স্ক্যালপার ট্রেড নিয়ে থাকে, যখন তারা বের হয়ে গেছে তখন মার্কেটে আবার সেল ট্রেড তাদের শেষ, মার্কেট আবার উপরে উঠবে, তখন উপরে উঠছে। উপরে ওঠার পরে স্ক্যালপার আবার এখানে ট্রেড করছে, কারণ এখানে তো অর্ডার ব্লক আছে, এখান থেকে মার্কেট উপরে যাবে না, সে আবার এখানে ট্রেড করছে। সে প্রফিট নিবে কোন জায়গায়, এই জায়গায় নিবে, কারণ নি পয়েন্টটা হলো এই জায়গায়। সে আবার এখানে এসছে, নি পয়েন্টে এখানে প্রফিট নিয়ে নিছে। এইখানে আরও কে কিনছিল, সুইং ট্রেডার। সুইং ট্রেডার এখানে ট্রেড নিয়েছিল, তার টার্গেট ছিল কোন কোন জায়গায়, যে আমার টার্গেট, সুইং ট্রেডারের টার্গেট একটু বড় হয় না, তার টার্গেট হচ্ছে এই যে এই হাইটা, যে এই হাইটে যখন আসবে তখন আমি এইখানে ট্রেডটাকে ক্লোজ করব। সে কি করছে, এইখানে কিনছিল, এইখানে যখন আসছে সে তার ট্রেডগুলোকে সেল করে দিছে। কিন্তু এইখানে কোনো পজিশন ট্রেডার বা ডে ট্রেডার ট্রেড করেনি। কেন, কারণ মার্কেট তো এখান থেকে মুভ করে নিচে যাবে না। একজন পজিশন ট্রেডার বা ডে ট্রেডার তো ট্রেড নেয় আর 15 মিনিট বা 20 মিনিট বা 5 মিনিটের জন্য না, সে 1 ডে, 8 আওয়ার, 12 আওয়ার এই জন্য নেয়। একজন পজিশন ট্রেডার তার নির্দিষ্ট টার্গেট অনুসারে ট্রেড নেয়, এই জন্য এইখানে কিন্তু কোনো ট্রেডার ট্রেড করেনি। তো যখন এইখানে আবার চলে আসছে পুনরায় মার্কেট, তখন কি করছে, এইখানে আবার ট্রেড নেওয়ার জন্য তৈরি করা স্ক্যালপার আর সুইং ট্রেডার, কারণ ওরা তো নি ট্রেড করে, টু নে, অর্থাৎ নি বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, এই যে এই যে এই যে এই যে এটা একটা নি, এখানে নিবে ট্রেড, এখানে প্রফিট নেবে, এখানে ট্রেড, এখানে প্রফিট নেবে। এরা হচ্ছে নি টু নি প্রফিট নেয়। সুইং একটু বড় নেয় আর স্ক্যালপার একটু ছোট নেয়, সহজ কথা। অনেক বিদ্বান আছে, ঠিক আছে, ইউটিউবে যেহেতু আমার এই ক্লাসটা চলে যাবে, অনেক বিদ্বান আছে যারা বলবে যে এ বলে কি, পাগল নাকি। কিন্তু আমি সহজভাবে বলতেছি এজন্য যাতে আপনারা সহজে বুঝতে পারেন, জিনিসটাকে মাথায় নিতে পারেন। যদি আমি এটাকে একদম ওই লজিক্যাল কথাবার্তায় বলতাম তো জিনিসটা অনেক কঠিন হয়ে যেত, কেউ সহজে এটাকে হজম করতে পারতো না, মাথায় রাখতে পারতো না। সো আমি কিন্তু এই জন্য বাংলা ভাষায় সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তো বাঙালি যেটা মনে করে, বাঙালির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, একজন যদি হ্যামবাবু হয়, মানে কোড মোড পড়া আছে, টাইটাই পড়া আছে, তো ওইটার ভিতরে মনে করেন বিদ্যা বুদ্ধি কিছু নাই, তারপর ওইটারে সার সার বলে। আর একজন মানুষ যদি জ্ঞানী হয়, সে যদি খুব সহজ সরল সিম্পল, সুপার সিম্পল ড্রেস আপ করে, সুপার সিম্পলভাবে চলাফেরা করে, তো ওরে সালামও দিবে না, ওরে সম্মানও করবে না। হ্যাঁ, কিন্তু একটা মানুষ কিন্তু, যে দেখবেন যে আপনি যদি কর্পোরেট লেভেলে যান, নর্মাল জবের কথা বলবো না, আপনি যখন একটা কর্পোরেট লেভেলে, হাই লেভেলে জব করবেন, তখন দেখবেন যে একটা অফিসে গেলে আপনার সাথে একটা দারোয়ান বা পিয়ন যে আচরণটা করবে, আপনার মনে হবে যে হ্যাঁ খুব সুন্দর আচরণ। তারপরে তার সাথে যে আপনি ম্যানেজারের কাছে যাবেন, দেখে দেখবেন যে ম্যানেজারটা আরও অমায়িক, আরও সুন্দর আচরণ, আপনি অবাক হয়ে যাবেন। তারপরে যখন ম্যানেজারকে বাদ দিয়ে যখন ডিরেক্টরের কাছে যাবেন, তখন দেখবেন যে আরও অমায়িক। এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে কি, যে তার বিদ্যাবুদ্ধি লেভেলটা আরও হাই। তার বিদ্যাবুদ্ধি লেভেলটা হাই হওয়ার কারণে সে আরও বেশি সফট, আরও বেশি কোমল, তার আচরণটা এত ভালো এবং তার বলার স্টাইলটা এত ভালো, সে এত সহজভাবে বলে যে আপনি মানে বিমোহিত হয়ে যাবেন। কিন্তু নর্মাল পিপলের কাছে যদি যান, একদম নর্মাল লেভেলের পিপল, তাদের কাছে যদি আপনি যান, তো ওদের ক্ষেত্রে কি, যে একটু স্টাইল করে ইংলিশ বাংলা মিক্স করে বলবে, তারপরে মনে করেন যে তার আচরণ একটু হবে, আঙুলের মাথা দিয়ে খাবে, চুলের স্টাইল থাকবে, তো তাকে দেখে মনে হবে বিশাল বড় বিদ্বান, তাকে আবার নর্মাল পিপল সম্মান করবে। তো অ্যাকচুয়ালি মানুষের কিছু স্তর থাকে, যে যাকে রিসিভ করতে পারে, যে যাকে নিতে পারে। তো এই এই ঘটনাটাই এখানে ঘটে। এই যে এই ক্লাসটা যখন পাবলিকালি দেখার জন্য আমি ইউটিউবে দিয়ে দিব, তখন এখানে কিছু বিদ্বান চলে আসবে, বিদ্বান এসে আবার বিদ্বানের মতো কমেন্ট করা শুরু করবে। এই জন্য আমার আবার কমেন্ট অপশন বন্ধ করে দেওয়া আছে, যে আমি এখানে ফ্রি দেব, আবার আরেকজন এসে খারাপ কমেন্ট করবে, সেটার আবার আমাকে দেখতে হবে। সো নো ইস্যু, এখানে কারো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, এতটুকুই ম্যাটার, ঠিক আছে। সো আপনাদেরকে আমি সহজভাবে বলতেছি, সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন, এটাকে কঠিনভাবে ঘুরায় পেঁচায় জিনিসটাকে কঠিন বানানোর দরকার নেই।
ঠিক আছে। যদি এরকমটা হইতো, আমার থিঙ্কিংটা এরকম থাকতো যে আজ আমি একজন বিশাল বড় জ্ঞানী, নিজেকে প্রমাণ করার জন্য বলবো, তখন আমি জিনিসটাকে কঠিন করে দিতাম, আপনারা কেউ শিখতে পারতেন না। তখন মনে হইতো যে না, এটা তো আসলেই একটা কঠিন জিনিস, আর স্যার এই জিনিসটা পারে, মানে স্যার অনেক কিছু জানে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এমন না। আমি যত এটাকে সহজ করে দেব, তত ব্যাপারটা যে আমি এই ব্যাপারটাকে এত সহজে হজম করতে পারছি, আর আমি হজম করে আরো সহজ করে আপনাকে দিতে পারবো, এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে। তো যাই হোক, আমরা তাহলে কথা বলতেছিলাম যে এখানে আবার স্কাল্পার এবং সুইং ট্রেডার এই ঘটনা ঘটাইলো। স্কাল্পার এইখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেল, সুইং ট্রেডার এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেল। এখানে যখন আবার নিউ পয়েন্ট তৈরি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে চিন্তা করি, তাহলে এটা কি একটা এসএনআর পয়েন্ট ছিল। তো এসএনআর পয়েন্ট থেকে তো মার্কেট ব্যাক করবে। মার্কেট যখন ব্যাক করলো, তখন কি হবে, এখানে আবার স্কাল্পার ট্রেড করবে। স্কাল্পার কি দেখে ট্রেড করবে? স্কাল্পার দেখবে যে এখানে কোনো অর্ডার ব্লক আছে কি না, অথবা মার্কেটের মুভমেন্ট কি। তো দেখবে যে স্কাল্পার দেখতেছে যে এখানকার যে মার্কেটের মুভমেন্ট, এই যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের উইক আছে, আর এই গ্রিন ক্যান্ডেলের কোনো উইক নেই, পুরাই বডি, পুরাই কলিজা। তার মানে কি, এখানে বায়ারের প্রচুর প্রেশার আছে, সে এখানে আবার ট্রেড করে ফেলবে। পরের ক্যান্ডেলে দেখেন বায়ারের প্রচুর প্রেশার, কোনো হিডেন সেলার নেই, তার মানে মার্কেট উপরে যাবে। দেখেন মার্কেট উপরে চলে গেছে। কত দূর গেছে? এই সর্বোচ্চ মার্কেট যেখানে ছিল ওইখানেই গেছে, ওখান থেকে কিন্তু মার্কেট পুনরায় আবার ব্যাক করছে। সুন্দর না ব্যাপারটা? অনেক মজার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ক্যান্ডেল দেখেও বুঝতে পারি যে ক্যান্ডেলের ভিতরে ওই সময়ে ওইখানে কতটুকু বায়ার আছে, কতটুকু সেলার আছে। যেমন আমরা যদি বোঝার চেষ্টা করি, এই ক্যান্ডেলটা পুরাই বডি, তার মানে এখানে প্রচুর সেলারের প্রেশার আছে। পরের ক্যান্ডেলটাতে সেলারের প্রেশার কম আছে, কারণ এটা একটা স্পিনিং টপ হয়েছে। তারপরেরটাতে একটু প্রেশার আছে, তারপরেরটাতে প্রেশার নাই, শেষ হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, এই জন্য একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে। ওটার ক্ষেত্রেও যদি দেখি, তাহলে দেখবো যে এটাতে বডি, এটাতে বডি, পরেরটাতে যায় প্রেশার কমে গেছে, আরও প্রেশার কমে গেছে, তারপরে যায় মার্কেট দেখেন ব্যাক করছে। এরকমই ঘটে। তো ব্যাপারটা হলো, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকেই শুরু করতে হয় অ্যানালাইসিস, আস্তে আস্তে বড় অ্যানালাইসিসে ঢুকতে হয়। তাহলে আমরা অর্ডার ব্লকের ম্যাটারটা বুঝলাম, যে আমাদের ওই ইন্ডিকেটর কীভাবে অর্ডার ব্লক ফাইন্ডিং করে দিচ্ছে, এবং সেই লিকুইডিটির উপরে বেস করে কিন্তু আমাদের ট্রেন্ড অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স অন করে দিচ্ছে। তো আমরা কখনোই ট্রাই করব না এরকম যে নিউজ রিলিজ যখন থাকে বা মার্কেটের ভলিউম নাই, মার্কেটের উইকগুলো বড় বড় হচ্ছে, ওই সময়গুলোতে আমরা ট্রেড করব না, তাহলে আমরা ওই ইন্ডিকেটর দিয়ে ভালো কিছু করতে পারবো। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, অলরেডি 47 মিনিট হয়ে গেছে, দেখি আর কতক্ষণ আছে ক্লাস, 11 মিনিট আছে। তাহলে আজকে আর বৃদ্ধি করব না, এতটুকুই। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে বলতে চাইলাম, যে আমরা যদি এখানে উদাহরণস্বরূপ দেখি, যে এটা হচ্ছে একটা কি উইক মুভমেন্ট, মানে মার্কেট উপরে যাবে কিন্তু দুর্বলতা আছে। আর এটা হলো একটা স্ট্রং মুভমেন্ট, যেটা এতক্ষণে আপনারা বুঝে ফেলছেন। আবার মার্কেট নিচে আসবে, এটা একটা উইক মুভমেন্ট, এই ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্ট্রং মুভমেন্ট, মানে অনেক নিচে নিয়ে আসবে। ঠিক আছে। এবার যদি আমরা একসাথে ক্যান্ডেলের একটু ভ্যালু ওয়াইজ দেখার চেষ্টা করি, তাহলে এই ক্যান্ডেলটার যে বডি দেখেন, এই ক্যান্ডেলটার মধ্যে 55% হচ্ছে উইক, আর এই পাশে 45% হচ্ছে বডি। তার মানে এটা কি লুসিং কন্ট্রোল। এই ধরনের ক্যান্ডেল যদি দেখি, যে আমরা এই গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিকই, মার্কেট উপরে যাচ্ছে, বাট সে তার কন্ট্রোল অলরেডি হারায় ফেলছে উপরে নিয়ে যাওয়ার। আর যদি এরকম ক্যান্ডেল দেখি আমরা, যে 55% উইক পয়েন্ট নিচের দিকে, তাহলে বুঝবো যে নিচে আসার প্রবণতা, সে তার যে শক্তি ছিল, সে 55% শক্তি সে হারায় ফেলছে অলরেডি। ঠিক আছে। এই জিনিসগুলো বুঝে যদি আপনি বাইনারি ট্রেডও করেন, কোনো সমস্যা নেই। এটা কি ভেরি স্ট্রং ক্যান্ডেল, তারপরেরটা নর্মাল ক্যান্ডেল, তারপরেরটা অ্যাবনর্মাল ক্যান্ডেল, মানে উপরে নিয়ে যাবে, এ বলতেছে হ্যাঁ নিয়ে যেতে পারবো, একটু স্লো ডাউন, আর এ বলতেছে আর সম্ভব না, আমার শক্তি শেষ। এর ক্ষেত্রেও তেমনি, যে নিচে নিয়ে যাব, শক্তি আছে স্ট্রং, এ বলতেছে যে স্লো ডাউন, আর এ বলতেছে যে ভেরি লিটল। এই যে ক্যান্ডেলের ধরন দেখেন, এটা কি বেস ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা হলো থার্ড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি, যে ঠিক আছে মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্যান্ডেলটা কি হয়েছে, মার্কেট উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে উইকটা, এটার যে হাই, এই যে ড্র করা আছে, এই এর এর বডিটা কিন্তু এর আন্ডারেই হয়েছে। তৃতীয় যে ক্যান্ডেলটা হয়েছে, এর বডিটা এই প্রথম ক্যান্ডেলের উইকের আন্ডারেই হয়েছে। তার মানে এ যতদূর মার্কেটকে হাই করছিল, এই এই হাইটাকে ব্রেক করে এটাও যেতে পারেনি, এটাও যেতে পারেনি, বডির কথা বলছি। তার মানে মার্কেট লুসিং কন্ট্রোল, এখান থেকে মার্কেট ব্যাক করবে। আবার সেম রেডের ক্ষেত্রেও একই ঘটনা, এ যতটা মার্কেটকে নিচে নিয়ে আসছিল, তারপরেরটার বডি দেখেন এটার আন্ডারই হয়েছে, তারপরেরটার বডিও এটার আন্ডারই হয়েছে। তার মানে এটা কি লুসিং কন্ট্রোল। ঘটনাটা এমনও হতে পারে, সিচুয়েশন এমনও হতে পারে
এমনও হতে পারে, এমনও হতে পারে। সিচুয়েশন বেস। উদাহরণস্বরূপ যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে এর যে উইকটা আমি ড্র করে দেখাই। আর এই ক্যান্ডেলটার উইক যত দূর আসছে, তার পরের ক্যান্ডেলের বডি এটার উপরেই হয়েছে, তারপরের ক্যান্ডেলের বডিটাও এটার উপরে হয়েছে, তার মানে পরের ক্যান্ডেল ব্যাক করছে। ঠিক আছে, এই যে এটা দেখেন, এই ক্যান্ডেলটার উইক যত বড় এখানে নিচে আসছে, সরি এই যে এটার বডি তার উপরেই আছে, এই লাইনের উপরেই তার বডিটাও আছে, তার মানে মার্কেট ব্যাক করছে। গ্রিনের ক্ষেত্রে একটু দেখি, এই যে দেখেন এখানে লাইন ড্র করাই আছে, এই যে 1 নম্বর ক্যান্ডেল, এর উইক যত দূর উপরে গেছে এইটার আন্ডারেই পরেরটার বডি আছে, তারপরেরটার বডি আছে, তার মানে মার্কেট এখান থেকে ব্যাক করবে। এটা পাওয়ারফুল ক্যান্ডেল, লুসিং কন্ট্রোল, লুসিং কন্ট্রোল, ডাউন। সো এত কিছু বুঝে যদি আপনি বাইনারি ট্রেড করেন তাও আপনি প্রফিট করতে পারবেন না। বাইনারি ট্রেড করার জন্য আমি কাউকে বলি না, কারণ বাইনারি ট্রেড আমি নিজেও ছেড়ে দিয়েছি। সো যাই হোক, আজকে ক্লাসে এই পর্যন্তই আলোচনা থাকলো। পরবর্তী ক্লাস কবে হবে, আগামী রুটিন সম্ভবত আপনাদের এক মিনিট রুটিনটা দেখে দিই। মঙ্গলবার হলো, বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবারে 1 তারিখ, আচ্ছা বৃহস্পতিবারে সম্ভবত আমি একটু বিজি থাকবো, নট শিওর এখন পর্যন্ত। তো যদি বিজি থাকি তাহলে ক্লাস হবে না, আর যদি হয় তাহলে আমি গ্রুপে দিয়ে দিব। আর অ্যাকচুয়ালি টার্গেট ছিল আপনাদের এই ফ্রি ব্যাচে 5টা ক্লাস করার, আজকে পর্যন্ত 3টা ক্লাস হয়ে গেল, তো আরও 2টা ক্লাস হবে, সমস্যা নেই, আমি ডেট জানিয়ে দিব, গ্রুপের মধ্যে ডেট জানিয়ে দিব। আর সেকেন্ড হচ্ছে যে দয়া করে কেউ দুষ্টুমি করবেন না ক্লাসে, ওই ওই ধরনের দুষ্টুমিগুলো করা থেকে বিরত থাকবেন, তাহলে ভালো হবে। কারণটা হচ্ছে কি, দুষ্টুমি থেকে ভালো রেজাল্ট কখনো আসে না। একটা জিনিস খেয়াল করেন, আমাদের যারা স্টুডেন্ট, যদি দেখেন যে এই যে 6 মাসের যে আমাদের ব্যাচটা চলছে, এই যে স্টুডেন্টের অবস্থা দেখেন, সাজ্জাদ হোসাইন ট্রেড করছে, দেখছেন প্রফিট লেভেল দেখছেন, খেয়াল করেন। এটা একটা মেয়ে, নাম হচ্ছে তাবাসসুম সম্ভবত, হ্যাঁ এই যে দেখেন, দেখছেন এর নাম হচ্ছে মাইনুদ্দিন, দেখছেন, দেখছেন ফজল নাম, এই যে দেখেন সবগুলো প্রফিট। কি এরা অসম্ভব ভদ্র, অসম্ভব ভদ্র। যে কি যে একটা ক্লাস হয়েছে, ক্লাস হওয়ার পরে তারা কি করে, যে তাদের যে হোমওয়ার্কগুলো দেয়া হয় তারা কঠিনভাবে হোমওয়ার্কগুলো করে। এই দেখেন রাজীব পাল নামে একজন, প্রফিট লেভেল দেখছেন, ক্লাস চলতেছে 6 নম্বর ক্লাস মনে হয় ওদের চলতেছে এখন। এই যে কিভাবে করতেছে তারা, অ্যাকচুয়ালি যে ক্লাস একটা হয়ে গেল, ক্লাস হওয়ার সাথেই কি হোমওয়ার্ক দেয়া আছে সাথে সাথেই হোমওয়ার্ক করে ফেলবে, মানে পরের ক্লাসের আগে হোমওয়ার্ক রেডি। এই যে দেখেন, দেখেন হোমওয়ার্ক দেখেন, সবগুলো সেল ট্রেড নিছে একটা কারেন্সিতে কিন্তু, হ্যাঁ এই যে দেখেন, খেয়াল করছেন, খেয়াল করেন। সো ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনি আমাকে কোনো কিছু দিয়ে আমার মন ভরাইতে পারবেন না, আপনি আমাকে টাকা পয়সা দিয়ে বা অন্য কিছু দিয়ে আমাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না, কিন্তু সুন্দর একটা আচরণ করে আপনার সুন্দর কথায় আমি ম্যানেজ হয়ে যাব। তো সেক্ষেত্রে আমি যখন আপনাদেরকে ফ্রি এই জিনিসটা দিচ্ছি, এইখানে কেউ বেদবি করবেন না, বেদবি করলে আমি বাধ্য হব কোর্সটাকে কমপ্লিট করে দিয়ে, মানে এখানেই শেষ করে দেওয়ার জন্য। আমাদের নতুন আরেকটা ব্যাচ শুরু হচ্ছে, এই যে 27 নম্বর ব্যাচ, এটা শুরু হবে কয়েকদিনের মধ্যে, 2 তারিখে শুরু হবে সম্ভবত। এটা স্কালপার 10 দিনের কোর্স, আর যেটা দেখাইলাম এটা 6 মাসের। এটা ওদের অলরেডি ক্লাস হয়ে গেছে মেবি কয়টা দেখি, 6 মাসের ক্লাসে ওদের ক্লাস হয়ে গেছে 7টা ক্লাস হয়ে গেছে ওদের, তো 7টা ক্লাসে মোটামুটি ভালো রেজাল্ট। আর 6 মাসের কোর্স যেহেতু, 6 মাস শিখতে শিখতে ওরা প্রো ট্রেডার হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের সবার জন্য দোয়া থাকলো, যে আপনারা যারা আছেন চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, আর লক্ষ্য ঠিক থাকলে ইনশাল্লাহ পারবেন সবাই। ধন্যবাদ, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে।